আসসালামু আলাইকুম। আশা করি যারা আমার ভিডিও দেখছো তারা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি যেই বিষয় নিয়ে তোমাদের পড়াতে চলেছি বা যেই বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেই বিষয় সম্পর্কে তোমরা কিন্তু আগে থেকে একটু বুঝতে পেরেছো থাম্বনেল দেখে। আজকে আমরা পর্যায়বৃত্ত গতি সম্পর্কে তোমাদের পড়াবো। পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। এখন এই পর্যায়বৃত্ত গতি কি? যদি কোনো বস্তু, আমি তোমাদেরকে আগে সংজ্ঞাটা বলছি, যতই কোনো বস্তু তার যে চলার পথ আছে, যদি কোনো বস্তু তার যে চলার পথ আছে সেই পথে, সেই চলার পথে নির্দিষ্ট কোনো সময় পরে পরপর, নির্দিষ্ট কোনো কি পরপর সময় পরপর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে। আমার কথা বুঝতে পেরেছো? পর্যায়বৃত্ত গতি কি? কোনো বস্তু চলার পথে যদি নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে বারবার প্রদক্ষিণ করে, একই দিক থেকে বারবার প্রদক্ষিণ করে নির্দিষ্ট সময় পর পর, তবে তাকে আমরা বলতে পারি সেটা পর্যায়বৃত্ত গতি। এটা ক্লাস 9-10-এর টপিক, ঠিক আছে? বাট মূল বিষয় কিন্তু সেইটা না। মূল বিষয় হচ্ছে পর্যায়বৃত্ত গতি দুইটা প্রকারভেদ আছে। দুইটা প্রকারভেদ আছে। একটা কালিক, কালিক পর্যায়বৃত্ত গতি, আর একটা পর্যায়বৃত্ত গতিকে আমরা বলতে পারি হচ্ছে স্থানিক পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, কালিক পর্যায়বৃত্ত গতি জিনিসটা কি আমি যদি তোমাকে বলি? কালিক পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে, দেখো আমি যদি তোমাকে বলি কালিক পর্যায়বৃত্ত গতি কি, তোমরা সবাই তো ঘড়ির কথা দেখছো, ঘড়ি দেখছো না সবাই জীবনে? তো দেখো, ঘড়ির যেই সেকেন্ডের কাঁটা থাকে, সেকেন্ডের কাঁটা থাকে, ওই সেকেন্ডের কাঁটা কিন্তু ঠিক 60 সেকেন্ড পর পর, অর্থাৎ 1 মিনিট পর পর নির্দিষ্ট একটা বিন্দুকে প্রদক্ষিণ করে। তো নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর যদি নির্দিষ্ট কোনো বিন্দুকে প্রদক্ষিণ করে কোনো গতি, তো সেটাকে আমরা বলতে পারি কালিক পর্যায়বৃত্ত গতি। এবং স্থানিক পর্যায়বৃত্ত গতি কি? যেটা সময়ের উপরে নির্ভর করে না, এটা অবস্থানের সাপেক্ষে বোঝায়। কিসের সাপেক্ষে? অবস্থানের সাপেক্ষে। অবস্থানের সাপেক্ষে। আচ্ছা, আমি বলতে পারি অবস্থানের সাপেক্ষে কেমন? আমরা ষাট দেখেছি, এই যে ষাট, ষাটে যে ডোরাকাটা যে ডাকগুলো আছে, ডোরাকাটা ডাক, এগুলো দেখবা নির্দিষ্ট দূরত্ব পর পর এই ডোরাকাটাগুলো একইভাবে চলে, নির্দিষ্ট দূরত্ব পর পর দেখবা একই রকম ভাবে চলে। তার মানে কি বলছি আমি? এই যে এখানে কিন্তু নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নাই, ঠিক আছে? এখানে কিন্তু নির্দিষ্ট একটা দূরত্বের উল্লেখ আছে। নির্দিষ্ট দূরত্ব পর পর ওদের ডিজাইন গুলো হয় একরকম হয় বা আলাদা হয়, বাট ওখানে কিন্তু দূরত্বটা ইম্পর্টেন্ট। তার মানে আমরা কি বুঝলাম? তো অবস্থানের সাপেক্ষে যদি এমন হয়, রিপিটেড কিছু হয়, তখন আমরা সেটাকে আমরা বলতে পারি স্থানিক পর্যায়বৃত্ত গতি। আশা করি যদি বুঝতে পারো। এবার আমি বলবো সরল সন্ধিত স্পন্দন গতি কাকে বলে। সরল সন্ধিত স্পন্দন গতি, স্পন্দন গতি। আচ্ছা, তো আমি যদি তোমাদেরকে বলি আসলে এই সরল সন্ধিত ব্যাপারটা কি? আচ্ছা, সন্ধিত ব্যাপার হচ্ছে ছন্দের মতো, ঢুকবে বেরোবে যাবে আসবে এই টাইপের কথাবার্তা। তো এখন আমি যদি তোমাদেরকে বলি যে এমন কোন একটা পর্যায়বৃত্ত গতি আছে, পর্যাবৃত্ত গতি আছে এমন একটা, যেই পর্যাবৃত্ত গতিটা কি হয় বলতো? তার নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা সময় সে একদিকে থাকে এবং বাকি অর্ধেক সময় সে অন্যদিকে থাকে। তার মানে কি? মানে একটা পর্যাবৃত্ত গতি যদি তার যেই সময়কাল আছে বা তার যে দোলনকাল আছে, এই দোলনকালের অর্ধেক সময় সে একটা দিকে দুলছে এবং অর্ধেক সময় বিপরীত দিকে দুলছে, তো এই ধরনের গতিকে আমরা বলতে পারি হচ্ছে সেটা সরল সন্ধিত স্পন্দন গতি। তো বিষয়টা কেমন? আমরা যদি একটা পেন্ডুলামের কথা চিন্তা করি, পেন্ডুলামের যে সর্বোচ্চ সরণ সেটাকে আমরা বিস্তার হিসেবে কল্পনা করি। তো বিস্তার থেকে পেন্ডুলামটা ছেড়ে দিলে ও নির্দিষ্ট সময় পর পর একবারে এইটাকে কেন্দ্র করে এইদিকে যাবে এবং তারপরে আবার ও এইটাকে অতিক্রম করে এইদিকে যাবে। তো নির্দিষ্ট সময় পর পর ও এদিক 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 যাওয়া আসা করবে। তো এই ধরনের ব্যাপার যদি আমরা লক্ষ্য করি, তো সেটাকে আমরা বলতে পারি যে সরল সন্ধিত স্পন্দন গতির একটা উদাহরণ। আমার কথা কি বোঝা গেছে বলো তো? এখন আমার কথা সেটা না, আমার কথা কিন্তু সামনে আছে। আমার মূল যে কথাগুলা, সেই কথাগুলো সামনে আছে, যে বিষয়গুলো দেখলে তোমরা অনেকে ভয় পেতে পারো। তো সেই বিষয়গুলো আমরা সামনে আলোচনা করব। আচ্ছা, কেমন বিষয়গুলা আমি তোমাদেরকে যদি বলি, দেখো
আজকে আমরা ম্যাথ একটু কম করার সম্ভাবনাই বেশি, বিকজ আজকে আমরা অনেক থিওরি পড়তে পারবো। ঠিক আছে, তো আমি যদি তোমাদেরকে বলি এইটা একটা চাকতি, বা এটা তুমি মুটকি বা সিপি হিসেবেও কল্পনা করতে পারো। ঠিক আছে, তো এইটা কিন্তু সুষম বৃত্তকার, আমি কিন্তু এটাকে এরকম আঁকাইছি বলে মনে করো না, এটা তেরা বেঁকা, এটা হচ্ছে সুষম বৃত্তাকার। তো এখানে এই যে আমি দিলাম এইগুলা সব আমি ব্যাস আঁকাই দিচ্ছি। তো এটা এ, এইটা বি, এইটা সি, এইটা ডি। এই যে আমাদের ব্যাসগুলো আছে, এবার ভালো করে বোঝো, এই ছিপিকে আমি জাস্ট একবার পাল্টি খাওয়ালাম বা একবার ঘোরালাম, তো ঘোরানোর পরে ও সরণ কতটুকু হলো দেখো, এর এতটুকু সরণ হলো। এই জায়গাটায় এতক্ষণ ছিল মনে করো একটা বস্তু, সেটাকে আমি জাস্ট ঘোরালাম, ঘোরালে সেই বস্তুটা এখানে চলে আসলো। আমার কথা বুঝতে পেরেছো? একটা ছিপি কল্পনা করো, যে ছিপির এই বরাবর একটা বস্তু ছিল, আমি জাস্ট তাকে একটু ঘোরালাম, সে এই বরাবর চলে আসলো। তো কেন্দ্র বরাবর তার সরণ কত বলতো, তার সরণকে আমি থিটা দিয়ে প্রকাশ করছি, কেন্দ্র বরাবর তার সরণকে আমি থিটা দিয়ে প্রকাশ করছি। এখন সে যতটুকু পথ গেছে সেটাকে আমি বলছি যে সে এক্স পথ অতিক্রম করেছে। ঠিক আছে, সে কত পথ অতিক্রম করেছে, এক্স পথ অতিক্রম করেছে। এবং একই রকম ভাবে আমি যদি বলি এই যে তার যেই সর্বোচ্চ যে দূরত্ব সেটাকে আমি এ বলছি। আমার কথা বুঝতে পেরেছো? এ বলছি, মানে এটা হচ্ছে আমার বিস্তার, সর্বোচ্চ যে দূরত্ব। ঠিক আছে, এখন সর্বোচ্চ দূরত্ব কিন্তু এখানে ব্যাসার্ধকেই বুঝায়, সেটাকে আমি বিস্তার হিসেবে কল্পনা করে নিচ্ছি। তো এইটা যদি তোমরা বুঝতে পেরে থাকো, এবার দেখো আমি যদি বলি, দেখো সাইন, আমি যদি তোমাদেরকে বলি যে সাইন সাইন থেটা, তো সাগরের লবণতি, তো এইভাবে আমরা বলতে পারি। তো এইভাবে আমরা কি বলতে পারি, এক্স বাই এ, তাই তো। তো এখান থেকে তুমি বলতে পারো এ সাইন থিটা সমান সমান এক্স। তো এক্স বা এই যে সরণের যে মানটা, সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে পেয়ে গেলাম, তাই তো। সরণের মানটা কি বলতো, এ সাইন থিটা, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। তো এইটা যদি তুমি খুব সুন্দরভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারো, তো এরপরে আসো আমরা আরো একটা সুন্দর জিনিস বোঝার ট্রাই করব। আমরা আরেকটা কি সুন্দর জিনিস বোঝার ট্রাই করব, তোমাকে জাস্ট একটুখানি আমি বলে দিই। দেখো, আমরা জানি যে সময়ের সাথে সময়ের সাথে সরণের পরিবর্তনকে বর্তনকে আমরা বলতে পারি হচ্ছে বেগ। আমার কথা কি বুঝতে পেরেছো, যে সময়ের সাথে সরণের পরিবর্তনকে আমরা বলছি বেগ। তাহলে আমরা যদি সময়ের সাথে সরণের পরিবর্তনকে বেগই বলে থাকি, তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই যে আমি সরণের সমীকরণ থেকে বেগের সমীকরণে যেতে পারবো। কিভাবে বলতো, ডিএক্স বাই ডিটি। আমরা সময়ের সাপেক্ষে জাস্ট ডিফারেন্সিয়েশন করে দিলেই কিন্তু আমরা কি পেয়ে যাব, আমরা বেগ পেয়ে যাব। তাহলে দেখো ডি বাই ডিটি, ডি বাই ডিটি যদি তুমি করো, তাহলে দেখো এখানে এ সাইন ওমেগা টি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ওমেগা টি যে জিনিসটা, এটা তো ব্যাখ্যা করা হয় না, আসলে ব্যাখ্যা করে দিই। এই যে আমরা থিটা যেটা পাইছিলাম, এটা কিন্তু আসলে আমরা সরণ বলছিলাম, এটা হচ্ছে আমাদের কৌণিক সরণ, তাই তো। তো আমরা জানি যে এই যে এস কৌণিক সরণ, এইটা হচ্ছে রৈখিক সরণ, এইটাকে আমরা কৌণিক ক্ষেত্রে বলতে পারি থিটা। এটা আমরা নিউটনিয়ান বলবিদ্যায় তোমাদেরকে দেখাইছি। এবং একই সাথে সাথে যেটাকে আমরা বলতে পারি বেগ, সেটাকে আমরা বলি হচ্ছে ওমেগা। এই কথাও কিন্তু আমরা নিউটনিয়ান বলবিদ্যায় দেখাইছি। যেটাকে আমরা বলি ভর, সেটাকে আমরা বলি জড়তার ভ্রামক, এটাও আমি তোমাদের বলেছি। যেটাকে আমরা বলি ত্বরণ, সেটাকে আমরা বলি আলফা। এইটাও তো আমি তোমাদেরকে বলে আসছি, তাই না, নিউটনিয়ান বলবিদ্যাতে। যারা আমার ক্লাস করেছো তারা তো খুব ভালোভাবেই জানো, আর যারা জানো না এখন একটু জেনে নিলে। তো এবার যদি আমি এই থিটার পরিবর্তে ওমেগা টি লিখলাম, তো এতটুকু একটু মাথায় হালকা করে রাখো। তো এবার দেখো আমি কি করি, এইটাকে জাস্ট ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসে এ ওমেগা কস ওমেগা টি। আমি কিন্তু এটা জাস্ট ডিফারেন্সিয়েশন ছাড়া আর কিচ্ছু করি না। এখন ভাইয়া আমি তো এখন ডিফারেন্সিয়েশন পারি না। তো ভাইয়া যারা ডিফারেন্সিয়েশন পারো না, তারা হচ্ছে অপেক্ষা করো, টিচার যখন ডিফারেন্সিয়েশন করাবে তখন তোমরা বুঝবা এটা। আর মনে করো যে ভাইয়া আমি তো ডিফারেন্সিয়েশন পারি না কিন্তু আমি এটা বুঝতে চাই, তাহলে কথা হচ্ছে ডিফারেন্সিয়েশন করে আসো। আর কথা হচ্ছে এটা না বুঝলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? না ভাইয়া, এটা না বুঝলে তোমার খুব বেশি ক্ষতি হবে না। তুমি যদি শুধু বলতে পারো যে ভি
ভি ইজ ইকুয়াল টু এ সাইন এ ওমেগা কস ওমেগা টি। এতটুকু যদি তুমি ব্রেনে ধরে রাখতে পারো তাইলে তোমার কোনো অসুবিধা নাই। নর্মালি এইটা সাদা মুখস্থই করায়, আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো এখন এই যে এ ওমেগা কস ওমেগা টি, এটা হচ্ছে আমাদের ভি এর ইকুয়েশন। তো আমরা ভি এর ইকুয়েশন পালাম। এখন আসো জাঙ্কুর ধরতে, জাঙ্কু না, আমরা ভি যেহেতু পালাম, তো এখন এই যে ভির ইকুয়েশন যেহেতু পালাম, তো এখন আমরা চেষ্টা করবো যে এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায় কিনা। অনেক সময় তোমার এই কোন টোন কস টস এগুলো দেওয়া থাকবে না পরীক্ষায়, সেক্ষেত্রে তুমি কি করবা? আচ্ছা, তুমি একটা জিনিস জেনে ফেলেছো, সেটা হচ্ছে কি বলতো, এই যে এ, তুমি একটা বিষয় কিন্তু জেনে ফেলেছো। তুমি কোনটা জেনে ফেলেছো তুমি কি জানো? তুমি কি জেনে ফেলেছো? তুমি এই যে সাইন ওমেগা টি এইটা সমান সমান তুমি কিন্তু জেনে ফেলেছো এটা এক্স বাই এ। তুমি এটা জেনে ফেলেছো না? তুমি এটা জেনে ফেলেছো। এখন তুমি যদি এটা জেনে ফেলো, তুমি এই পাশে আসো তো, একটা ত্রিভুজ আঁকাই দেখি, ছোটবেলার ত্রিভুজ মনে আছে কিনা। তো এই যে একটা ত্রিভুজ আঁকালাম, ত্রিভুজের তিন কোণ আঁকালাম, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো আমরা যে ত্রিভুজটা আঁকালাম এ বি সি, এই যে ত্রিভুজটা আঁকালাম, ভালো করে দেখো, এই ত্রিভুজের এখানে আমি একটা অ্যাঙ্গেল দিলাম, এই বরাবর তো এটা লম্ব, তো আমরা দিলাম হচ্ছে এক্স, আর নিচে এই যে এটা দিলাম আমরা এ। এখন পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা এইটার যেই দিতে পারি, ভূমি দিতে পারি, সেটা কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমার কথা আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমি যদি একটা জিনিস চিন্তা করি, আমি একটা জিনিস জাস্ট চিন্তা করলাম, এইটা মুছে দিই, আমাদের জায়গা প্রয়োজন। তো এখন আমি একটা জিনিস জাস্ট চিন্তা করলাম, আমি কি চিন্তা করলাম বলতো, আমরা কস ওমেগা টি এর মানটা যদি একটু বের করতে চাই, আমার মন চাইছে আমি কস ওমেগা টি এর মান বের করব। তাহলে দেখো তো কস ওমেগা টি এর মান কি আসে, এই ত্রিভুজের দিকে তাকাও, দেখো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা আসবে। কেন আসলো বলতো? ভূমি বাই অতিভুজ না কস থিটা সমান, সেটাই আমি লিখছি। তো আমরা এতটুক তো বুঝে গেলাম, তাই তো? এখন আমাদের সময় আসছে অন্য কিছু করা, নতুন কিছু করা। সেটা কি বলতো, এই যে এক্স ইজ ইকুয়াল টু আমরা কি জানতাম, এ সাইন ওমেগা টি বা এ সাইন থিটা। তো আমরা এইটা লিখে দিই, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ সাইন ওমেগা টি। তো আমরা এটা লিখে দিলাম সুন্দর করে, বাট দেখো এই এক্স এর আগে উপরে একটা স্কোয়ার ছিল, তো এক্স এর আগে স্কোয়ার থাকার ফলে আমরা এই এ স্কোয়ার লিখতে বাধ্য হচ্ছে এবং সাইন স্কোয়ার ওমেগা টি লিখতে বাধ্য হলাম। তো এখান থেকে আমি নিচে একটা এ লিখলাম। তো এই জায়গা থেকে তুমি যদি এ স্কোয়ার কে কমন নিয়ে নাও, তাহলে দেখো রুটের বাইরে বের করে আনলে আলটিমেটলি এ স্কোয়ার কিন্তু এ হয়ে যাবে। তো তুমি আলটিমেটলি এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে লিখতে পারো, এ লিখবা, এ লিখলে রুট ওভার তুমি লিখলে 1 মাইনাস সাইন, 1 মাইনাস কি বলতো, সাইন ওমেগা টি, তুমি এটা লিখবা। এবং নিচে যে এ ছিল, তাই না, এই যে নিচে যে এ ছিল, এই দুইটা এ কিন্তু কেটে যাবে। দুইটা এ কেটে গেলে তোমার মান কত আসবে বলতো, রুট ওভার 1 মাইনাস সাইন ওমেগা টি, এটা কিন্তু তোমার মান চলে আসবে। আমার কথা বুঝতে পেরেছো? 1 মাইনাস সাইন ওমেগা টি, এটা কিসের মান বলতো? এই যে এই জিনিসটা, এটা কিসের মান? এটা কিন্তু কস ওমেগা টি এর মান। আমার কথা বুঝতে পেরেছো? আমরা কস ওমেগা টি এর মান পেয়ে গেলাম। এখন আমরা যেটা দেখছিলাম, আমরা ভি সমান সমান যেটা দেখছিলাম, এ ওমেগা কস ওমেগা টি, আমরা এটা দেখছিলাম। এখন এইটা যদি আমরা দেখে থাকি, তাহলে এখান থেকে দেখো তো কোস ওমেগা টি এর মান আমরা কত পেলাম, এ ওমেগা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি, এইটা পেলাম। তো এইটা যদি আমরা পেয়ে থাকি, এবার দেখো খুব সুন্দর করে আরেকটা জিনিস, এই সাইন স্কোয়ার ওমেগা টি, এইটার মান তুমি এই জায়গাটায় দেখছিলে, এই যে সাইন ওমেগা টি বা সাইন থিটার মান কত, এক্স বাই এ। তো তুমি এখানে খুব সুন্দর করে লিখতে পারো এ ওমেগা রুট ওভার 1 মাইনাস কি বলতো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। আহ সুন্দর। এরপরে তুমি লিখতে পারো এ ওমেগা, এরপরে সুন্দর করে লেখো এ স্কোয়ার, এই যে রুট রুটের মতন থাকবে, তুমি লিখবা এ স্কোয়ার মাইনাস, এখান থেকে তুমি লিখবা হচ্ছে এক্স স্কোয়ার। তো এখান থেকে তুমি লিখতে পারো এ ওমেগা, এরপরে তুমি কি লিখতে পারো বলো তো, এই যে
এখান থেকে তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে এই এ স্কোয়ারকে তুমি যদি রুটের বাইরে নিয়ে আসো তাহলে এটা কিন্তু এ হয়ে যাবে। তো এ আর এ, এই দুইটা এ কিন্তু কাটাকাটি চলে যাবে, তো তুমি এই দুইটা এ কাটাকাটি করেই লিখছি আমি। তো ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, খুব সুন্দরভাবে তুমি ভি এর যেই সুন্দর যে ফর্মুলাটা, ছোট করা যে ফর্মুলাটা, সেটা তুমি পেয়ে গেলে। তো তুমি এই ভি এর একটা ফর্মুলা জানো এইটা, এবং একটা ফর্মুলা জেনে গেলে এইটা। যখন তোমাকে বেগ বের করতে বলবে তখন যদি কোণ দেওয়া থাকে এটা দিয়ে করবা, আর কোণ যদি না দেওয়া থাকে, শুধু বিস্তার আর সরণ দেওয়া থাকে আর কৌণিক কম্পাঙ্ক দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তুমি এটা দিয়ে করবা। আমার কথা কি বুঝতে পেরেছো বলো তো? কৌণিক বেগ বা কম্পাঙ্ক যদি দেওয়া থাকে এটা দিয়ে করবা। তো আমার কথা যদি তুমি বুঝতে পেরে থাকো তাহলে আমি তোমাকে একটা জিনিস একটু বোঝাই। যদি ভি ম্যাক্স বলে, যদি বলে যে ভি কোন সময় সবচেয়ে বেশি, তুমি দেখো তো, এই যে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই মানটা কখন সবচেয়ে বেশি হবে? যখন দেখো এই এক্স এর মান জিরো হয়ে যাবে। দেখো এক্স এর মান যদি জিরো হয়ে যায়, এক্স এর মান যদি জিরো হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে বলো তো? সেক্ষেত্রে মান আসবে ওমেগা এ। এটা হচ্ছে ভি ম্যাক্স এর সমীকরণ, ভি ম্যাক্স। আচ্ছা, এবার যদি আমি তোমাকে বলি ভি মিনি, ভি মিনিমাম কত? ভি মিনিমাম। তো এই যে ভি মিনিমাম যে জিনিসটা, সেই জিনিসটা আমি তোমাকে বলছি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস কত, আমি তোমাকে বলতে পারছি এক্স স্কোয়ার। তো এই যে এক্স স্কোয়ারের মান এখানে যদি আমরা এ লিখে দিই, তার মানে কি আমরা সর্বোচ্চ স্মরণ করে ফেললাম, আমরা ওই বস্তুটারে একেবারে সর্বোচ্চ স্মরণ করে দিলাম, মানে বিস্তার পর্যন্ত ঘুরাই দিলাম। যদি সেইটা হয়ে যায় তাহলে এইটার মান কিন্তু চলে আসে জিরো। ভালো করে বোঝো, জিরো চলে আসে। তার মানে আমি যদি একটা কথা বলি যে আমার এই যে একটা পেন্ডুলাম আছে, ধরো এই যে একটা পেন্ডুলাম আছে, তো এই পেন্ডুলামের এইটা হচ্ছে বিস্তার, এটা হচ্ছে বিস্তার এ। তো এই বিস্তারে আমাদের কি কি বলতো? আমাদের এই যে বেগ ভি, ভি ইজ ইকুয়াল টু জিরো, বুঝতে পেরেছো? ভি জিরো। আবার এই যে এটা হচ্ছে সাম্যাবস্থা, সাম্যাবস্থা যেখানে আমাদের এক্স এর মান জিরো, মানে সাম্যাবস্থা মানে যেখান থেকে আমি শুরু করছি। তো এই জায়গাটায় আমার এক্স এর মান হচ্ছে জিরো, এক্স এর মান যেহেতু জিরো, আমার ভি কত? ম্যাক্স, ভি এর মান সবচেয়ে বেশি। তখন আমাদের ফর্মুলা কি হবে? ওমেগা এ। আমার কথা যদি বুঝে থাকো, এবার আরো একটা ছোট্ট বিষয় তোমাদেরকে বোঝায়। তোমরা জানো যে সময়ের সাথে, সময়ের সাথে বেগের যে পরিবর্তনটা আছে, বেগের পরিবর্তন, এই সময়ের সাথে যে বেগের পরিবর্তনটা হয় এটাকে আমরা বলি নর্মালি ত্বরণ। তো এই যে ত্বরণ, তাহলে আমরা দেখো ডি বাই ডিটি, এই যে সময়ের সাথে বেগের পরিবর্তন, আমরা যদি ভি এর পরিবর্তন করি তাহলে আমরা নর্মালি এ পাবো। আমার কথা যদি তুমি বুঝে থাকো তাহলে দেখো আমরা ডি বাই ডিটি করবো কাকে? এ ওমেগা কস ওমেগা টি। দেখো ডিফারেন্সিয়েশন যদি আমি নর্মালি ওয়েতে করি তাহলে আমার আসে এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। ঠিক আছে, এইটা কিসের মান বলো তো? এইটা কিন্তু আমাদের ত্বরণের মান, এর মান। এখন তুমি যদি সুন্দর করে একটু চক্ষু মেলিয়া দেখো তাহলে তুমি দেখবা যে এ সাইন ওমেগা টি এর মান আবার এক্স, তাহলে তুমি বলতে পারো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু এ। তো এইটা যেহেতু বললে, তুমি একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। যেটা তুমি দেখতে পাচ্ছ আমি তোমাকে ভালোভাবে দেখাই। এ দেখো এক্স মাইনাস এক্স সমানুপাতিক এ, এর মানে কি বলতো? যদি আমি এক্স বাড়াই, এক্স যদি বাড়াই, এও কি হবে? বাড়বে, বাট কোন দিকে? বিপরীত দিকে। তার মানে আমি কি বলতে পারি? সরণ ত্বরণের সমানুপাতিক, কিন্তু বিপরীত দিকে। তাহলে সরণ ত্বরণের বিপরীত দিকে সমানুপাতিক, এই কথা আমি তোমাকে কিন্তু বলে দিতে পারি, তাই তো? আচ্ছা, তো আমার এই জিনিসটা যদি তুমি বুঝে থাকো তাহলে আমি এখন তোমাকে যদি একটু বলি যে ভাইয়া, যে আমাদের, তো আমি একটা জিনিস আপনি তো বের করে আনলেন, সেটা কি? সেটা কি বলেন তো? আপনি একটা জিনিস যে আমাদেরকে বের করে এনে দেখালেন, সুন্দর জিনিস, এ ইজ ইকুয়াল টু কি বলতো? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো এখানে এ ম্যাক্স কখন? এ ম্যাক্স, ভালো করে বোঝো। এই যে
এই যে এক্স মানে সরণ, সরণ যখন সর্বোচ্চ তখন এর মান হবে এ। তাহলে আমরা বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ। তার মানে সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ সরণ, তার মানে সর্বোচ্চ সরণে, অর্থাৎ ভালো করে বলতে সর্বোচ্চ সরণে মানে এই জায়গাটায় আমার ভি এর মান কত ছিল বলতো? এই জায়গাটায় আমার ভি এর মানটা আমি কত পাইছিলাম? এই জায়গাটায় আমি ভি এর মানটা কত পাইছিলাম দেখো তো। এই দেখো ভি মিনি, মানে এই জায়গাটায় আমি ভি এর মানটা পাইছিলাম হচ্ছে কত? এই জায়গাটায় আমি ভি এর মান পাইছিলাম হচ্ছে 0। বুঝতে পেরেছো? এই জায়গাটায় আমি ভি এর মানটা পাইছিলাম 0। বাট একই রকম ভাবে এই জায়গাটায় আমি এ এ পাচ্ছি হচ্ছে ম্যাক্স। আমার কথা বুঝতে পেরেছো? এবং এই জায়গাটায় আমি ভি এর মান কত পাইছিলাম? ম্যাক্স। আর এখানে আমাদের এর মান কত হবে? মিনি। কেন হলো আমি দেখাই। দেখো এটা তো বুঝছো কেন ম্যাক্স হলো। এবার আমি যদি তোমাকে দেখাই এ ইজ ইকুয়াল টু, এবার তোমাকে আমি দেখাই ওমেগা স্কোয়ার। দেখো সাম্যাবস্থায় এক্স এর মান কত? 0 না? সাম্যাবস্থায় এক্স এর মান 0, তাহলে তুমি বলতে পারো যে 0। তার মানে সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ এবং ত্বরণ সর্বনিম্ন, বেগ সর্বোচ্চ এবং ত্বরণ সর্বনিম্ন। আবার আবার আমাদের সর্বোচ্চ অবস্থানে বেগ সর্বনিম্ন আর ত্বরণ সর্বোচ্চ। আমার বুঝতে পেরেছো? তাহলে আমি যদি একটু তোমাদেরকে একটু নোট করে দিই, এ এই স্থানে, স্থানে বা বিস্তারে, এক কথায় হচ্ছে বিস্তারে, বিস্তারে আমি যদি তোমাকে বলি বিস্তারে, তাহলে আমি ভি বলতে পারি ম্যাক্স। ম্যাক্স, এই ম্যাক্স না, ভি হচ্ছে কি মিনি। মিনি ঠিক আছে, মানে নিম্ন, মানে সর্বনিম্ন। আচ্ছা আমাদের এরপরে এ কত বলতো? এ কত? এ হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ। ঠিক আছে, আমার কথা ঠিক আছে। এবার এবার আমাদের আমাদের কোন স্থানে বলতো? এবার আমরা বলতে পারি যে আমাদের ওই স্থানটার নাম কি? সাম্যাবস্থায়। ঠিক আছে, সাম্যাবস্থায়, সাম্যাবস্থা, সাম্যাবস্থায় এ কত? এ হচ্ছে আমাদের এ 0 আর ভি হচ্ছে ম্যাক্স। আশা করি বোঝা গেছে আমার কথাবার্তা। আমার কথাবার্তা তো সহজই ছিল তাই না? এই কথাবার্তা তো কঠিন লাগার কোনো মানেই হয় না। ঠিক আছে, কঠিন লাগার তো কোনো মানেই হয় না, মানে একদম মিনিংলেস কঠিন লাগা। ঠিক আছে, তাই তো? তোমাদেরও তো তাই মনে হয় কি? কঠিন লাগা কি মিনিংলেস না? হ্যাঁ, কঠিন লাগা মিনিংলেস তো। আচ্ছা, এরপরে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো আমি যদি তোমাদেরকে এবার একটু দেখাই, কি দেখাবো বলো তো? আমি যদি তোমাদেরকে একটু দেখাই এফ। আচ্ছা, তোমাদেরকে তার আগে একটা জিনিস আমি একটু দেখাতে চাই, দেখি তো পারি কিনা আমি। তো এই যে এইটা একটা, এই যে এটা একটা, ধরো এটা একটা পেন্ডুলাম। তো এই যে পেন্ডুলামটা আছে তাই না, এই পেন্ডুলামটা এই বরাবর কি একটা ভর যাচ্ছে তাই না, এটা কত? এমজি। এই দিক বরাবর একটা বল যাচ্ছে, সেটা কি বলতে পারি? এমজি সাইন থিটা। আর এই বরাবর একটা যাচ্ছে, সেটাকে আমরা কি বলতে পারি বলতো? এমজি কস থিটা। আমার কথা কি তুমি বুঝতে পেরেছো বলতো? আমার কথা কি বোঝা যায়? ক্লিয়ার বলতো আমার কথা? এখন তাই যদি হয়, তাহলে আমি তোমাকে যেই কথাটা এখন একটু বুঝাতে চাচ্ছিলাম, যে কথাটা আমি তোমাকে এখন একটু বোঝাতে চাচ্ছিলাম, তুমি দেখো যে এই জায়গাটায় কোণের মান, কোণের মান খুবই নিম্ন থাকে। কোণের মান, কোণের মান যদি নগণ্য থাকে, নগণ্য হয়, তাহলে তাহলে সাইন থিটা এর পরিবর্তে তুমি শুধু থিটা ব্যবহার করতে পারবা। সাইন থিটা এর পরিবর্তে তুমি শুধু থিটা ব্যবহার করতে পারবা। তো তুমি যদি লেখো যে এম জি থিটা সমান সমান কি লিখতে পারো বলো তো? এফ তুমি লিখতে পারো। তো এখন এফ মানে কি? বল। তো এই বরাবর বল কাজ করছে, আর ওজনকে ভারসাম্য করছে এই যে। তো এখান থেকে তুমি খুব সিম্পল করে বলতে পারবা এম জি থিটা ইজ ইকুয়াল টু এই যে এফ যেটা আছে না, এফ, তো এফ কে বলতে পারবা যে এম এ। তো এই এ এবং এই এম, এই দুইটাকে তুমি যদি কেটে দাও, তাহলে খুব সুন্দরভাবে বলতে পারছো কি বলতো? আচ্ছা, তো এই সুন্দরভাবে বলতে পারছো জি থিটা।
তো এবার ভালো করে একটা জিনিস তুমি বোঝো, এই যে থেটা, থেটা সমান কি বলতো? আর সাগরে লবণ লম্ব বাই অতিভুজ। তো এখন এই যে লম্ব, এইটাকে আমরা এল হিসেবে ধরি, লম্ব। তো লম্ব বাই অতিভুজ কোনটা? লম্ব, লম্ব হচ্ছে আমাদের এই যে এই বরাবর যে যাচ্ছে, এইটা আমাদের কত? এক্স, এই যে সরণ ঘটছে এটা এক্স, আর লম্ব হচ্ছে এল। তাহলে আমি বলতে পারি যে লম্ব হচ্ছে এক্স বাই এল, তাই তো? এই থিটার মান তুমি বলতে পারো হচ্ছে এক্স বাই এল সমান সমান এ। তো এই কথাটা পর্যন্ত তুমি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ক্লিয়ার করে বলো তো। এই কথা পর্যন্ত তুমি কি বুঝতে পেরেছো বলো তো? আচ্ছা, তো এই যে জিনিসটা আমরা লিখলাম, কি লিখলাম বলতো? জি, জি এক্স বাই এল। এই যে এ সমান সমান কি জানো? ওমেগা স্কোয়ার এক্স। এইটা তুমি আবার জানো। তো এই এক্স আর এই এক্স যদি তোমাকে আমি কেটে দিতে বলি, তাহলে তুমি খুব সুন্দরভাবে বলতে পারবে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কি বলতো? জি বাই এল। তো এই কথা তুমি যেহেতু বলতে পারবা, এই কথা তুমি যেহেতু বলতে পারবা, তো একই রকম ভাবে তুমি আরো একটা কথাও কিন্তু আমাকে বলতে পারো। সেটা কি? ওমেগা, ওমেগা সমান সমান টু পাই, কত? টু পাই ডিভাইডেড বাই টি। এই কথাটা তুমি কোথায় শুনেছো আমাকে বলো তো? এই কথাটা তুমি কোথায় শুনেছো? তুমি নিউটনিয়ান বলবিদ্যায় শুনেছো, ওমেগা ইজ ইকুয়াল টু টু পাই এন বাই টি। এখন এই যে টি, টি সমান সমান আবার তুমি শুনেছো টি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ। তাইলে ওয়ান বাই টি সমান সমান কি? ওয়ান বাই টি সমান সমান তো এফই হয়। তাহলে এইটা যদি হয়, তাহলে তুমি এখানে কি বলতে পারো বলো তো? এইটাকে তুমি খুব সুন্দরভাবে বলতে পারো যে টু পাই এফ। এইটা তুমি খুব সুন্দরভাবে বলতে পারো। আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলছি? তো তুমি, ও আরো একটা কথা তোমাকে একটু জানাই, কি এখন রাখবো না একটু পরে জানাবো? সমস্যা নেই, একটু একটু পরে জানাবো। তো দেখো, এখান থেকে তুমি ওমেগার মান কি বলতে পারো? টু পাই এফ ইজ ইকুয়াল টু তুমি বলতে পারো রুট ওভার সি বাই এল। এইটা তুমি যেহেতু বলতে পারো, তো তুমি বলতে পারো এফ ইজ ইকুয়াল টু মানে তরঙ্গ, এইটা এইটা মানে কি? ফ্রিকুয়েন্সি, ফ্রিকুয়েন্সি, তাই তো? এফ ইজ ইকুয়াল টু তুমি বলতে পারো ওয়ান বাই টু পাই রুট ওভার জি বাই এল। তুমি এইটা কিন্তু বলতে পারো। তো এখান থেকে তুমি যদি এইটাকে একটু উল্টোই দাও, তাহলে তুমি টি এর মান পেয়ে যাবে। তো টি ইজ ইকুয়াল টু, তোমাকে যদি আমি টি এর মানটা বের করতে পারি, তাহলে টি ইজ ইকুয়াল টু তুমি কি পাবা বলো তো? টু পাই রুট ওভার এল বাই জি। তুমি এটা পাবা। তো এই যে যে জিনিসটা পাইলে না, এই যে এই যে যে জিনিসটা পাইলে না, এইটা এইটা কিন্তু তোমার পর্যায়কালের সূত্র, পর্যায়কালের সূত্র। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। বোঝা গেছে তো বলো তো? বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা। এখন এইটা যদি বোঝা যায় থাকে তোমাদের, তাহলে তো খুব ভালো কথা, সুন্দর কথা। বোঝা গেছে কি না সত্যি করে বলো তো? হ্যাঁ, পর্যায়কালের সূত্র। এবার আমি যদি তোমাদেরকে আর একটু কথাবার্তা বলেই, আর আর অল্প একটু যদি আমি একটু বলার চেষ্টা করি তোমাদেরকে, তাহলে দেখো এই যে টু পাই যে এফ জিনিসটা আছে না, তো ভালো করে দেখো এই যে ওমেগা ইজ ইকুয়াল টু টু পাই ডিভাইডেড বাই টি। তো এই কথা যেহেতু সত্য, এই কথাকে আমি বলতে পারি টি ইজ ইকুয়াল টু টু পাই বাই কি? ওমেগা। তো তোমরা একটা খুব ভালো করে জানো, ওমেগা সমান সমান কি বলতো? ওমেগা সমান সমান, এই ওমেগা সমান সমান তোমরা কি জানো বলো তো? এই ওমেগা সমান সমান তোমরা তোমরা জানো যে রুট ওভার কে বাই এম। তোমাদের নিউটনিয়ান বলবিদ্যায় আমি দেখাইছিলাম। তো এখান থেকে তুমি বলতে পারো টি সমান সমান টু পাই রুট ওভার কি বলতো? এম বাই কে। এই কে কি বলতো? এই কে হচ্ছে একটা স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার কথা আশা করি বোঝা গেছে। আমি কিন্তু খুব বেশি জটিল কিছু বলি নাই তোমাদেরকে। আমার কথা বুঝতে পেরেছো বলো তো? আচ্ছা, এখন এইটা যদি হয় তোমাদের কথাবার্তার অবস্থা, তাহলে আসো আস্তে আস্তে আমরা আরো কিছু জানার চেষ্টা করি, ঠিক আছে? আমরা আমরা একটা জিনিস জানতাম, এফ সমান সমান কি বলতো? এম জি। আমরা এইটা জানতাম, তাই না? আচ্ছা, তো এইটা যদি আমরা জানতামই, এটা যদি আমরা জানতামই, তাহলে আমরা আরো একটা জিনিস একটু জানার চেষ্টা করি, তো দেখি তো আমরা পারি কিনা। ঠিক আছে, আমরা আরো একটা জিনিস একটু জানার একটু একটু দাঁড়াও তো, তোমরা একটু অপেক্ষা করো।
তো আমি চলে আসছি আবার। তো আমি যদি এবার তোমাদেরকে একটু একটা কথা আমি একটু বলি, যে এইটা মনে করো যে একটা স্প্রিং এর ব্যাপার। স্প্রিং বোঝো তো? স্প্রিং বোঝো তো, তাই না? তোমরা তোমরা তো স্মার্ট, স্মার্ট 5G। তো দেখো, স্প্রিং যদি বুঝে থাকো, আচ্ছা তোমাদের স্প্রিং আমি একটু দেখাই, দেখাই, তোমরা অনেক স্প্রিং নাও চিনতে পারো, ঠিক আছে? স্প্রিং একটু দেখাই তোমাদের। হ্যাঁ, স্প্রিং দেখাই যে স্প্রিংটা কেমন। দেখো, স্প্রিংটা দেখতে কেমন আমি তোমাদেরকে একটু দেখাতে চাই, ঠিক আছে? দেখো, স্প্রিংটা দেখতে মূলত দেখো তো, এই যে এইটাকে বলা হয় স্প্রিং, এইটাকে বলা হয় স্প্রিং, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে স্প্রিং। তো এখন এই স্প্রিংকে আমরা যেটা করতে চাই, স্প্রিংকে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, দেখো, স্প্রিং এ আমরা 100 গ্রামের একটা ওজন দিলাম, ঠিক আছে? এখন দেখো, 100 গ্রামের ওজন দেওয়ার ফলে দেখো স্প্রিংটা নিচের দিকে আগায় যাচ্ছে, তাই তো? স্প্রিংটা দেখো নিচের দিকে আগায় আগায় যাচ্ছে, তাই না? স্প্রিংটা দেখো নিচের দিকে যাচ্ছে, আবার দেখো উপরের দিকে উঠছে, আবার দেখো নিচের দিকে যাচ্ছে, আবার দেখো উপরের দিকে উঠছে। আচ্ছা, প্রত্যেকটা স্প্রিং এর কিন্তু এই যে ধর্ম এইটাই, ও নিচের দিকে যাবে, আবার উপরের দিকে উঠবে, ও নিচের দিকে যাবে, আবার উপরের দিকে উঠবে। দেখো, এখন কথা হচ্ছে এইটাই কিন্তু স্প্রিং এর মূলনীতি। এখন আমার কথা সেই জায়গায় নয়, আমার কথা অন্য একটা জায়গায়। সেটা হচ্ছে, দেখো তো, স্প্রিং এর ভরকে আমরা বাড়াতে 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 উম আমরা ম্যাক্সিমাম ভরে নিয়ে গেলাম, এই যে। এবার আমরা দেখি স্প্রিংটা ছেড়ে দিয়ে দেখি কি হয়। দেখো স্প্রিংটা কত নেমে গেল, দেখছো স্প্রিংটা কত নেমে গেল? আচ্ছা, তার মানে ভালো করে বোঝো যে স্প্রিংটা নির্দিষ্ট একটা আয়তন ছিল একটা সময়, একটা সময় যে স্প্রিংটার মধ্যে যে আমি 100 গ্রাম ওজন দিলাম, দেখো তারপরে স্প্রিংটা বেড়ে গেল, কিন্তু বেড়ে গেল না? আমার কথা বোঝো, স্প্রিংটা বেড়ে গেল কিনা বলো তো? স্প্রিংটা একটা নির্দিষ্ট ওজন ছিল তো। দেখো মনে করো আমি স্প্রিংটা নর্মালি এই অবস্থাতে ছিল, এই যে এইভাবে ছিল, আমি যখন 100 গ্রাম দিলাম তখন স্প্রিংটা বেড়ে কিন্তু এই চলে আসলো। তার মানে কি, স্প্রিংটা কতটুকু বেড়েছে আসলে? স্প্রিংটা আসলে কতটুকু বেড়েছে? আচ্ছা, তো এখন আমি যদি তোমাদেরকে এই বিষয়টা বুঝাতে পারি, তাহলে আমি একটা জিনিস তোমাদেরকে ব্যাখ্যা করতে পারলাম। এবার দেখি, এই একটু অপেক্ষা করো, এখানে কি আবার নট রেসপন্ডিং দেখাচ্ছে? ওয়েট, একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে বুঝাবো। ওয়েট, অপেক্ষা করো। আচ্ছা, ঠিক হয়ে গেছে। তো এখান থেকে দেখো, আমরা এফ সমান সমান আমরা জানি যে এমজি, বাট এই যে এফ, এটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে, ওই স্প্রিং এর ক্ষেত্রে এফ, এফ সমান সমান আমাদের এখানে কি ছিল বলতো? আমরা জানতাম স্প্রিং এর এফ সমান সমান কি, কে। কে মানে কি বলতো? ওই স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, তাই তো? আচ্ছা, এবার আমরা যদি বলি কে, এরপরে আমরা কি বলতে পারবো বলতো? কে এক্স। এক্স মানে কি? এই স্প্রিং এর যতটুকু, যতটুকু কি লম্বা হয়েছে স্প্রিং, ঠিক আছে? এটা হচ্ছে সরণ এক্স। তার সাথে আমাদের স্প্রিং এর একটা ইলাস্টিসিটি আছে, ঠিক আছে? ইলাস্টিসিটি মানে সেটা কি, ইলাস্টিসিটিকে বাংলায় কি বলে আসলে? বাংলায় কি বলে? আহ, যাই বলুক, মানে এমন একটা পর্যায়, যেই পর্যায় পর্যন্ত তুমি যদি টানো, ও আবার নিজের জায়গায় আসতে পারবে না। মানে ওর যে গুণটা আছে সেটা হলো, ও নির্দিষ্ট একটা বল প্রয়োগ পর্যন্ত ও কি করতে পারে জানো? ও আবার ফ্লেক্সিবল করতে পারে। বাট তুমি যদি ওর খুব বেশি টান দাও, ও নির্দিষ্ট একটা স্থান পর্যন্ত যে আর উপরের দিকে উঠতে পারবে না। এটাই হলো ইলাস্টিসিটি। তো এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি। তো এখন আমরা যদি বলি, তাহলে ওই যে ওই যে স্প্রিংটার উপর মূল বল কত, মোট বল কত? মোট বল হচ্ছে, দেখো, আমরা যদি এফ দিয়ে প্রকাশ করি, দেখো আমরা বলতে পারি F1, আর ওর সাথে কিন্তু একটা গ্র্যাভিটির ফোর্স আছে, সেটা বলতে পারি mg। তো এটাকে তুমি খুব সুন্দরভাবে একটা কেসে আনতে পারো। কিতে তুমি বলতে পারো যে, তুমি এটাকে কিভাবে বলতে পারো বলো তো? আমি তোমাকে বলি, আমি যদি তোমাকে বলি, তাহলে তুমি কিভাবে এটা আনতে পারো? তুমি কিভাবে এটা আনতে পারো? তুমি আনতে পারো, ও আচ্ছা, একটা জিনিস আমি কিন্তু এখনো তোমাদেরকে বলিনি। এই যে বলটা যখন দিবা, তখন এর যে সরণটা হবে সেটা কি বলের বিপরীত দিকেও হবে। তো এইটাকে কিন্তু আমরা এফ কে, এইটা মাইনাস একটা লাগাই দিই, তাই তো? এই মাইনাস হচ্ছে দিক বোঝায়,
ঠিক আছে, তো এই মাইনাস যে দিক বোঝায়। এবার দেখো আমরা যদি এইটাকে একটু গুণ করে বলি, এই যে f1, তাহলে আমরা বলতে পারবো মাইনাস কে এক্স, এরপরে মাইনাস কে ই সমান সমান আমরা কি বলতে পারবো বলতো, মাইনাস কে এক্স মাইনাস কে ই, এরপরে প্লাস কি, প্লাস আমরা বলতে পারবো হচ্ছে এমজি। বুঝেছো, প্লাস আমরা কি বলতে পারবো, এমজি। আচ্ছা, এখন আমরা যে বললাম যে প্লাস হচ্ছে এমজি, এই এমজিটা আসলে কি বলতো, এই এমজিটা আসলে কি, এই এমজিটা কি, এই যে কে ই এর সমান, এই এমজিটা হচ্ছে কে ই এর সমান। তো এখানে আমরা এমজি এর পরিবর্তে কে ই ব্যবহার করতে পারি, তো এই দুইটা যদি কেটে দিই তাহলে আমরা বলতে পারি মাইনাস কে এক্স। তো এফ ইজ ইকুয়াল টু যে মাইনাস কে এক্স কোথা থেকে আসছে, আশা করি তোমরা একটু একটু বুঝতে পেরেছো, আমার কথা বুঝতে পেরেছো, আশা করি তোমরা একটু একটু বুঝতে পেরেছো। বাট এটা যদি একটা আদর্শ স্প্রিং হয়, ঠিক আছে, এটা যদি আদর্শ স্প্রিং হয় তাহলে এর সরল সন্ধিত স্পন্দন যদি করতে হয় সেক্ষেত্রে এটা কিন্তু এর এর যেই সরণ, ঠিক আছে, এর যে সরণ সেটা কিন্তু কোনোভাবেই এই যে এর চাইতে বড় হবে না, হবে না, এটা সর্বদা কি হবে বলতো, এক্স এর চাইতে কি ছোট হবে। আমার কথা বুঝতে পেরেছো, এটাকে এত জোরে টানা যাবে না, আমার কথা বোঝা গেছে বলতো। আচ্ছা, তো এইটা যদি বোঝা যেয়ে থাকে তাহলে দেখো এফ সমান সমান, তুমি একটা কথা বলতে পারো, দেখো এফ সমান সমান তুমি বলতে পারো যে এম এ, এইটা তুমি বলতে পারো, তো তুমি এম এ সমান সমান মাইনাস কে এক্স, এইটা তুমি বলতেই পারো। তো এ ইজ ইকুয়াল টু তুমি বলতে পারো মাইনাস কে এক্স বাই এম। তো এ সমান সমান তুমি আরো একটা কথা বলতে পারো ওমেগা, কি বলতো, ওমেগা স্কোয়ার, কি বলতে পারো ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার এক্স, এইটা তুমি বলতে পারো। আচ্ছা, আচ্ছা, এখন এইটা যদি তুমি বলো, তো এইটা থেকে তুমি খুব সুন্দরভাবে বলতে পারো কি, এই এই যে ওমেগা, এই দেখো দেখো দেখো, এই যে এইটা থেকে তুমি কি কি সমাধানে আসতে পারো, দেখো এই যে এইটা, এটা এটা আমার বুঝতে পেরেছো, এইগুলো আসলে কখন লাগে জানো, যখন এই যে ম্যাথ অনেক পেঁচাই, তখন এই বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন জিনিস যখন নিয়ে আসতে হয়, তখন এই বেসিক গুলো অনেক কার্যকারী, অনেক কাজে লাগে। কথা বুঝতে পেরেছো। এবার আমি যদি তোমাদেরকে আরো একটা বিষয় সম্পর্কে একটু বলি, দেখো আরেকটা বিষয় সম্পর্কে যদি তোমাদেরকে একটু বলি, দেখো সেটা হচ্ছে একটা একটা দেখো পেন্ডুলাম, ঠিক আছে, একটা পেন্ডুলাম, এই দেখো এই যে আচ্ছা, এই যে এটা হচ্ছে তার সর্বোচ্চ বিস্তার বা এ, এ এই অবস্থানে এর এর গতি শক্তি কত বা বিভব শক্তি কত, মানে এর এই অবস্থানে মোট শক্তি কত, মোট শক্তি কত, মূলত এইটা আমি তোমাকে এখন বের করে দেখাতে চাই, এই অবস্থানে এর মোট শক্তি কত, ঠিক আছে, মোট শক্তি, মোট শক্তি। তো মোট শক্তি সমান আমরা কি জানি, বিভব শক্তি, বিভব প্লাস গতি শক্তি, তাই তো, এই দুইটা শক্তির যোগফলে কি মোট শক্তি। কি আমার কথা কি বুঝতে পেরেছো কিনা বলো তো। এখন এই যে এখানে বিভব শক্তি বা স্থিতি শক্তি, আগে তুমি, আচ্ছা আগে আমরা গতি শক্তি বের করি, এই যে এ অবস্থানে, তো এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, তো এইটা সমান গতি শক্তি। তো তুমি জানো, তো এখানে গতি শক্তির মান কত, দেখো ভি এর মান তুমি খুব ফাইন ভাবে, খুব সুন্দর ভাবে ভি এর মানটা জানো, ভি এর মানটা তুমি কত জানো আমাকে বলতে পারো, ভি এর মান এই যে এ অবস্থানে, এই যে এ অবস্থানে ভি এর মান তো জিরো, তো তুমি বলতে পারো যে এই যে এইখানে তোমার গতি শক্তি কি জিরো, বলতে পারো। তো এবার এইখানে বিভব শক্তি কত সেটাও তোমার কিন্তু বলতে হবে, তাই তো, এখানে তোমার বিভব শক্তি বা স্থিতি শক্তি কত সেটাও কিন্তু বলতে হবে। তো তুমি স্থিতি শক্তি বা বিভব শক্তি কিভাবে বলবা, তুমি কি জানো বলো তো, তুমি বিভব শক্তি বা স্থিতি শক্তি কিভাবে বলবা, এখন আমি তোমাকে বলার সিস্টেম দেখাই দিই। দেখো এখান থেকে তুমি বলতে পারো স্থিতি শক্তি, স্থিতি শক্তি, ঠিক আছে, স্থিতি শক্তি সমান তুমি বলতে পারো যে কে এক্স। তো এই যে কে এক্স, এখন ভালো করে বোঝো, এইটাই তো তোমার বল ছিল তাই না, তো এইটাকে এখন তুমি স্থিতি শক্তি বানাই দিলে, এখন এইটারে
তোমার যদি সিম্পল ফরমেশনে বা সঠিকভাবে তুমি যদি স্থিতিশক্তিতে আনতে চাও, সেক্ষেত্রে তোমার কি করতে হবে? সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে, এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করে দিতে হবে। তো ইন্টিগ্রেশন আশা করি করতে পারো সবাই। তো দেখো, এইটাকে ইন্টিগ্রেশন যখন আমি করি, তখন আমি এইটাকে, এই যে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক যেটা ছিল, সেটাকে আমি বাইরে নিয়ে আসি কে। এরপরে আমি কিসের সাপেক্ষে ডিফারেন্স ইন্টিগ্রেশন করছি? আমি কিন্তু ইন্টিগ্রেশন করছি এই যে আমাদের বিস্তারের সাপেক্ষে, তাই তো? তো এ 0, তো এখানে আমি কি লিখবো? এক্স ডিএক্স। তো এতটুক আশা করি বুঝতে পেরেছো। তো এতটুক যদি বুঝতে পেরে থাকো, এতটুক যদি তোমাদের বুঝে এসে থাকে, তাহলে কিন্তু বাকিগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবা। বাকি কোন জিনিসগুলো সুন্দরভাবে বুঝতে পারবা, আমি তোমাদেরকে একটু একটু করে বুঝাই। দেখো, এই যে কে, আচ্ছা এ, আচ্ছা এবার দেখো, আমাদের যে ডিফারেন্সিয়েশনের যে নিয়মটা ছিল, ইন্টিগ্রেশনের যে নিয়মটা ছিল, সেই রুলস অনুযায়ী আমরা কিন্তু এটা বলতে পারি কে এক্স স্কোয়ার বাই 2, এখানে আমরা বলতে পারি এ 0। আচ্ছা, আমরা এই কথা কিন্তু খুব সুন্দরভাবে বলে দিতে পারি। আমার কথা যদি বুঝে থাকো, তাইলে আশা করি তোমরা বুঝতে পারবা। তো কে, এখানে তুমি বলতে পারো হচ্ছে এ স্কোয়ার বাই 2। তো এখান থেকে তুমি বলতে পারো হচ্ছে হাফ কে এ স্কোয়ার। আমার কথা কি বোঝা গেছে? হাফ কে এ স্কোয়ার। এখন তোমাদেরকে আমি একটু আগে কি পড়ায় আসলাম বলো তো? একটু আগে আমি তোমাদেরকে একটা জিনিস পড়ায় আসছি, তোমাদের কি মনে আছে? তোমাদের কি মনে আছে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কি বলতো, কে বাই এম? এই জিনিস আমি তোমাদেরকে একটু আগে পড়ায় আসছি, তোমাদের কি মনে আছে? তাহলে তুমি কি বলতে পারো? কে সমান সমান ওমেগা স্কোয়ার এম, তুমি এটা বলতে পারো। তো এখানে তুমি এই যে কে এর পরিবর্তে তুমি যেটা লিখবা, কে, কে আমি কেন পরিবর্তন করছি? বিকজ এটা তো আমার স্প্রিং আর না, এটা তো আমার সরল দোলক, এই জন্য। তো ওমেগা স্কোয়ার এ, ওমেগা স্কোয়ার এম। আমার কথা বুঝতে পেরেছো? তো আমি যদি এবার বলি, আমি যদি এবার কি বলবো বলো তো? আমি যদি এবার বলি যে কোনো সরল দোলকের বিস্তারে যে বিভব শক্তি আছে, সেটা নির্ণয় করা, বিভব শক্তি নির্ণয় করার যে ফর্মুলা, সেটা কি? তো বিভব শক্তি নির্ণয় করার ফর্মুলা তুমি এইভাবে বলে দিবা। আমার কথা কি বুঝতে পেরেছো? তুমি এইভাবে বিভব শক্তি নির্ণয় করার যে ফর্মুলা, সেটা কিন্তু খুব সহজেই তুমি বলে দিতে পারবা। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা, তো এইটা যদি বুঝে থাকো, এবার আমি তোমাদেরকে একটা জিনিস বলি, যে যে কোনো স্থানের কথা যদি এবার আসে, এবার যদি তোমার অপশানে যদি বলে যে কোনো স্থানের কথা, যদি অপশানে বলে দেয় যে কোনো স্থানের কথা, সেই ক্ষেত্রে তুমি কি করবা বলো তো? যে কোনো স্থানের কথা তোমাকে আসতেই পারে, যে যে কোনো স্থানে তোমার গতিশক্তি বা বিভব শক্তি কত। আচ্ছা, তার আগে আমি যদি তোমাকে একটু বলি যে বিভব শক্তির ব্যাপারটা, বিভব শক্তির ব্যাপারটা আমি যদি তোমাকে একটু আগের থেকে বলে দিই, যে তোমার এই স্থানে, এই স্থানে তোমার গতি শক্তিটা আসলে কত, সেটা কি বের করতে পারবা? হ্যাঁ, এই স্থানে গতি শক্তিটা কত সেটা কি বের করতে পারবা? আশা করি পারবা। এটা তোমার বাড়ির কাছ দিয়ে দিই আমি। হ্যাঁ, এটা আমি তোমার বাড়ির কাছ দিয়ে দিলাম, এই স্থানে গতি শক্তি কত, এটা হচ্ছে এইচ ডাব্লিউ। আমার কথা কি বুঝতে পেরেছো? আসো, যে একটা ম্যাথ না করলেই তো নয়, আসলে অনেক বেসিক শিখে ফেলেছি। ও, আরেকটা বেসিক কি শিখাবো আজকে? আরেকটা বেসিক তোমাদের শেখানো আসলে উচিত। দেখি শিখাই দিই। যে আজকে মোটামুটি একটা বেসিক ক্লাস এমন ভাবে নিয়ে নিই যে জানো, তোমাদের এই চ্যাপ্টারের আর কোনো সমস্যা না থাকে। দেখি, এই এখানে আমি আরেকটা পেজ নেবো, ওয়েট। আরে সব পড়ে টরে গেল, দাঁড়াও, একটা পেজ নেবো, দেখি। পেজ নিয়ে আমি বেসিকটা তোমাদেরকে দেখাই দেবো, ওয়েট, অপেক্ষা করো। পেজ কোথা থেকে নিব? এই যে ওয়েট, অপেক্ষা করো একটু।
আচ্ছা, তো আমরা চলে আসলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখান থেকে যদি আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট একটা বেসিক শিখাই দিই, ছোট্ট একটা বেসিক, খুব বেশি না, ছোট্ট একটা বেসিক যদি শিখাই দিই, তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারবা। তো আমরা একটা বিষয় জানি, কি বলতো, আমরা যদি একটা পাহাড় কল্পনা করি, এই যে একটা পাহাড়, এই পাহাড়ের যে আমাদের এখানে একটা জি এর মান আছে না, এই যে পাহাড়ের মাটিতে একটা জি এর মান আমরা নর্মালি হিসাব করি, সেই জি এর মানটা কত বলতো, জি ইজ ইকাল টু জিএম বাই আর স্কোয়ার। আমরা তো এইটাই তো হিসেব করি। বাট আমরা যখন পাহাড়ের চূড়ায় যাই, তখন দেখো পাহাড়ের চূড়ার যে উচ্চতা আছে সেটাকে যদি আমরা এইচ কল্পনা করি, তখন আমরা জি এর মান কিভাবে কল্পনা করি বলতো, জি বাই জি ইজ ইকাল টু জি এম আর প্লাস এইচ তার স্কোয়ার। আচ্ছা, বুঝতে পেরেছো আমার কথা? এখন আমরা যদি এইটা কল্পনা করে রাখি, তাহলে তুমি একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝে যাওয়ার কথা, সেটা হচ্ছে আমরা যদি এবার একটা কাজ করি, আমরা একটা কাজ করব, কি বলতো, জি জি, এইটা আমরা জি এইচ দিলাম আর এটা আমরা জি জি দিলাম, মানে গ্রাউন্ড। তাহলে জি জি বাই জি এইচ, এটা যদি আমরা করে থাকি, তাহলে দেখো এখানে জি জি কত, জি এম বাই আর স্কোয়ার। আচ্ছা, তো এখানে জি এইচ এর মান কত, জি এম বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। তো এখান থেকে আমরা সুন্দরভাবে একটা জিনিস পাই, কত, জি এম ইন্টু আর প্লাস এইচ এর স্কোয়ার। এরপরে তুমি নিচে কত পাবা বলো তো, নিচে তুমি পাবা হচ্ছে আর স্কোয়ার, তারপরে তুমি পাবা হচ্ছে জিএম। আচ্ছা, তো এই যে এই দুইটা যে তুমি পাইলে, তো এই দুইটা তুমি কেটে রাখবা। কেটে রাখলে তোমার কি হবে বলো তো, আর প্লাস এইচ এর স্কোয়ার বাই হচ্ছে আর স্কোয়ার। আমার কথা বুঝতে পেরেছো? তো এবার আমি যদি তোমাকে বলি যে জি, জি মানে জি গ্রাউন্ড বাই জি জি এইচ, তাহলে তুমি বলতে পারো হচ্ছে আর প্লাস এইচ এর হোল স্কোয়ার বাই আর স্কোয়ার। আমার কথা কি বুঝতে পেরেছো? এই সূত্র কোথা থেকে আসলো? এবার যদি একটা কাজ করি, এই যে এইটাকে যদি আমি পুরোটা একটা কাজ করি, এই যে এইভাবে নিয়ে আসি, দেখো এই পুরোটাকে যদি আমি এইভাবে স্কোয়ারের মধ্যে নিয়ে আসি, তো তুমি এইটাকে খুব সুন্দরভাবে একটা ফরম্যাটে লিখতে পারো। কি ফরম্যাট, আসো এটা মুছে আমি এই ফরম্যাটটা তোমাকে একটু লিখে দেখাই। তুমি লিখতে পারো রুট ওভার জি, রুট ওভার জি জি বাই নিচে কত, জি এইচ সমান সমান তুমি লিখতে পারো আর প্লাস এইচ বাই আর। তো এইটাকে তুমি আরো সুন্দর ফরম্যাটে তুমি আরো একটা জিনিস লিখতে পারো, কি বলতো, ওয়ান প্লাস এইচ বাই আর। আমার কথা বুঝতে পেরেছো? তুমি এটা লিখতে পারো। আচ্ছা, তো এখন এইটা যদি তুমি লেখো, এটা যদি তুমি লেখো, তাহলে তুমি আর কি কি করতে পারো এখান থেকে, তুমি কি জানো তুমি আর কি কি করতে পারো? আচ্ছা, তো তুমি আর এই কাজটা করতে পারো, আমি যদি তোমাকে একটু দেখাই দিই, সেটা হচ্ছে দেখো এই জায়গাটা আমি একটু মুছে দিলাম। এই জায়গাটা যদি আমি একটু মুছে দিই, তাহলে তোমরা একটা জিনিস ক্লিয়ার হতে পারবা। দেখো কি ক্লিয়ার হতে পারবা, আমরা একটা বিষয় আগে শিখে আসছি, টি ইজ ইকুয়াল টু টু পাই, টু পাই রুট ওভার এল বাই জি। এটা আমি তোমাদেরকে একটু আগে শিখে আসছিলাম। তো তোমরা কি বলতে পারো বলো তো, তোমরা বলতে পারো টি সমানুপাতিক কি বলো তো, ওয়ান বাই জি। তোমরা এই কথা বলতে পারো। তাহলে আমি একটা কাহিনী কিন্তু বলতে পারি, কি বলতো, টি ওয়ান বাই টি টু সমান সমান জি টু বাই জি ওয়ান, বলতে পারি এটা। দেখো তো এইটা থেকে এটা বলা যায় কিনা। আশা করি তোমরা এতটুকু জ্ঞান রাখো, ঠিক আছে। তো এখন এই যে জি টু বাই জি ওয়ান আমি যেটা বললাম না, সেটা সমান সমান তুমি তো আবার এটাও বলতে পারো, তাই না? তাই না? তাই না, বলতে পারো কিনা বলো তো? এই যে জি গ্রাউন্ডকে যদি আমরা জি টু বলি, জি গ্রাউন্ডকে যদি আমরা জি টু বলি, এটাকে যদি আমরা জি ওয়ান বলি, তাহলে তো ব্যাপার তো সেই একই হয়ে গেল, তাই না? তাহলে আমরা বলতে পারি এই যে এতটুক পার্ট সমান এতটুক, আমরা এটা বলতে পারি না? তাহলে তুমি এই জায়গা থেকে কিন্তু সুন্দর একটা ফরমেশনে আসতে পারো, কি বলতো, টি ওয়ান বাই টি টু, টি ওয়ান বাই টি টু সমান সমান কি বলতো, ওয়ান প্লাস এইচ বাই আর। এখান থেকে তুমি সুন্দরভাবে বলতে পারো যে টি ওয়ান ইজ ইকুয়াল টু কি বলতো,
h/t2। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তুমি খুব সুন্দরভাবে সব জিনিসকে নির্ণয় করে নিয়ে আসতে পারো। এগুলা কোথায় কোথায় লাগবে আমি সব তোমাকে দেখাই দিব, কোনো সমস্যা নাই, আমি সব তোমাকে দেখাই দিব। বুঝতে পেরেছো? এখন তোমাকে যদি এইচ এর মান বের করতে বলে, এইচ এর মান যদি তোমাকে বের করতে বলে, তুমি কি জানো বলো তো? তুমি জানো 1 + h/r ইজ ইকুয়াল টু টি, কত, t1 বাই বা t2/t1, এইটা তুমি জানো তাই না? t2/t1 এইটা তুমি জানো। তো এখন তোমাকে একটা কাজ করতে বলা হলো এইচ এর মান বের করতে। তো এইচ এর মান বের করতে গেলে তোমার আগে আর, তাহলে আর প্লাস কত এইচ সমান সমান কত বলতো t2/t1 এইটা। তো এরপরে তুমি কিসের মান বের করবে বলতো? আচ্ছা, এখন তোমাকে যদি আর এর মান বের করতেই হয় তাহলে তোমাকে কি বের করতে হবে বলো? তোমাকে এইটা করতে হবে, আমি তোমাকে বলি, তোমাকে এটা করতে হবে t2 বাই, তোমাকে করতে হবে যে t2/t1, এইটা t2/t1 ইন্টু আর, এরপরে তোমার মাইনাস আর। তো এইটা করতে হবে, তাই তো? এইটা করতে হবে, এটা করতে হবে। এখন তুমি যদি এটা করে ফেলো তাহলে তুমি আর যদি কমান নাও তাহলে তোমার কি আসবে? t2/t1 মাইনাস 1 সমান সমান এইচ। তো এই যে এইচ এর যে ফর্মুলাটা, তো এইচ এর ফর্মুলাটা কিভাবে আসলো আশা করে বুঝতে পেরেছো? তো এই ঝামেলা কিন্তু বহুত হয়, এইসব ছোটখাটো ম্যাথে কিন্তু বহুত ঝামেলা হয় এইচএসসি তে। এইচএসসি ছেলেমেয়েরা কিন্তু পারেই না এইসব ম্যাথ বলতে গেলে, ঠিক আছে? বাট আমি তোমাদের কিন্তু বেসিকটা দেখাই যাচ্ছি যে কোন জায়গা থেকে হয়েছে। ক্লাসটা অনেক লম্বা হচ্ছে, আমি এখন একটা ম্যাথও তোমাদের করাতে পারি নাই, আমি জাস্ট তোমাদেরকে প্রমাণ দেখাই আসছি। তো এখন দেখো, যদি মনে করো একটা দোলক, ঠিক আছে, একটা দোলক, এই দোলকটা আমি যদি বলি যে এই দোলকটা চার আচ্ছা, একদিন সমান কত সেকেন্ড বলো তো? এক এক ঘন্টা সমান কত সেকেন্ড? আচ্ছা, সরি, একদিন সমান কত সেকেন্ড বলো? একদিন সমান 4 6 8 6 4 0 0 সেকেন্ড, ঠিক আছে? একদিন সমান এত সেকেন্ড। এখন একদিন সমান এত সেকেন্ড যদি হয় তাহলে তুমি বলতে পারবা, মনে করো একটা প্রশ্ন আছে, একটা প্রশ্নে আসছে, ও আমি অনেক ফাস্ট চলে যাচ্ছে মনে হয়, আসছি। আচ্ছা, ঘড়ি আস্তে, ঘোড়া আস্তে, আর জোরের যে ব্যাপারটা, জোরে বা স্লো আর ফাস্টের যে ব্যাপারটা আমি যদি তোমাদেরকে একটু বলতে চাই, যে ঘড়ি যদি মনে করো আহ ধীরে চলে, ঠিক আছে, ঘড়ি যদি ধীরে চলে ধীরে চলে, ঘড়ি ধীরে চলার मतलब क्या है दया, मतलब क्या है? মনে করো যে যে ঘড়ি একদিনে 4 6 0 0 কি দেয়? অর্ধ দোলন দেয়, ঠিক আছে? ঘড়িটি ধীরে চললে হিসাব কেমন হবে? দুটো অর্ধ দোলন দেয় কি? যদি একদিনে এতটি অর্ধ দোলন দেয়, ঠিক আছে, এতটি অর্ধ দোলন দেয়। এখন কথা হচ্ছে, ঘড়িটা যদি স্লো বা জোরে চলে তাহলে এর কি ব্যাপার স্যাপার হবে? ধীরে বা দ্রুত চলে তাহলে কি ব্যাপার স্যাপার হবে? আমি যদি প্রথমে মেনে নিই যে এটা ধীরে চলে, তাহলে আমি যদি বলি যে 4 6 8 6 4 0 0 মাইনাস এন টি পূর্ণ দোলন দেয়, পূর্ণ দোলন না অর্ধ দোলন অর্ধ দোলন দেয় কত বলতো? 4 8 4 6 8 6 4 8 6 4 0 0 সেকেন্ডে। বুঝতে পেরেছো? আচ্ছা, ধীরে চলা মানে কি? ধীরে চলা মানে কি বলতো? ধীরে চলা মানে কি? ওই একই অর্ধ দোলন দেবে এবং সময় নেবে কত? ওই সেম সময় নেবে। কি, একই অর্ধ-দোলন দেবে এবং সেম সময় নেবে, তার মানে কি ও ধীরে হয়ে গেল। বুঝতে পেরেছো? একটা ঘড়ি মনে করো, একটা ঘড়ি, জাস্ট একটা ঘড়ির কথা চিন্তা করো, ও এখান থেকে এই পর্যন্ত ঠিকই ঘুরে আসছে, বাট কি ধীরে ধীরে আসছে, ঠিক আছে, ধীরে ঘুরে আসছে, তাহলে কি ও স্লো হয়ে গেল। আচ্ছা, তো এবার একটি অর্ধ-দোলন দেবে, ঠিক আছে, একটি অর্ধ-দোলন দেবে কত বলতো? বাই কত বলতো? ঠিক আছে,
আচ্ছা, এবার দুইটি অর্ধদোলন দেবে। দুইটি অর্ধদোলন মানে কি, আমরা নর্মালি যেটাকে আমরা সময় বলি বা আমরা যেটাকে নর্মালি কি বলি পর্যায়কাল বলি, সেটা কিন্তু দুইটা অর্ধদোলনের ফলে। দুইটি অর্ধদোলন দেবে, টু গুণ কত, 4 8 6 4 0 0 বাই কত, 8 6 4 0 0 তো এই যে ব্যাপারটা ঘটলো না, এই যে ব্যাপারটা ঘটলো, এই যে ব্যাপারটা ঘটলো, তো এই ব্যাপারটাই কিন্তু মূল কাহিনী। আমার কথা বুঝছো, এই ব্যাপারটা কিন্তু মূল কাহিনী। এখন এই যে 8 6 4 0 0, এইটা আমি একদিনের সেকেন্ডের হিসাব করেছি। যদি ঘন্টা হিসাব করে তাহলে ঘন্টায় হবে, এইগুলা সব ঘন্টার যে সেকেন্ড আছে 3600 সেটা হবে। তো সেইভাবে তোমরা করে নিতে পারবা। আর যদি এখানে প্লাস থাকে মানে ওর সময় হচ্ছে ধীরে চলে না, ফাস্ট চলে, ঠিক আছে, তাহলে এখানে প্লাস চলে আসবে, এখানে প্লাস চলে আসবে। আমার কথা আশা করি বুঝা গেছে, ঠিক আছে। অনেক বেসিক পড়ায় ফেলাইছি। এই বেসিক গুলো পড়ে আল্লাহর রহমতে সবগুলো সিকিউর অ্যান্সার করা যায়, সব সিকিউর অ্যান্সার করা যায়। তো দু একটা প্রশ্ন করাই দেবো, সবগুলো তো করাই দিব না। এর জন্য আলাদা আলাদা সিকিউ ওয়ান শট সিকিউর ক্লাস আসবে, আলাদা ওয়ান শট সিকিউর ক্লাস, ঠিক আছে। আচ্ছা, একটি সরল সন্ধিত গতিসম্পন্ন কণার সর্বোচ্চ বেগ, এই সর্বোচ্চ বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা এ, সূত্র করায় আইছি, ঠিক আছে না। তো সর্বোচ্চ বেগ তাহলে কত আছে, 0.03। আচ্ছা, ওমেগার মান, আচ্ছা বলা হচ্ছে কণাটির বিস্তার এত হলে পর্যায়কাল কত হবে। আচ্ছা, তো ওমেগা, আচ্ছা এরপরে এর মান কত বলেছে, এর মান বলেছে হচ্ছে 0.006। এখন আমরা ওমেগার মানটা আসলে বের করে ফেলাই আগে। ওমেগার মানটা আসলে 0.03 বাই 0.006। দেখো, 0.03 ভাগ 0.006, এটা করলে তোমার মান আসে কত বলতো, 5। তো ওমেগার মান যদি 5 আসে, ওমেগা সমান সমান 1 বাই টি সমান সমান কি 1 বাই ওমেগা। টি সমান সমান কৌণিক কম্পাঙ্ক যদি বলি, তাহলে টি সমান সমান কি 1 বাই ওমেগা। তো এর মান কত আসে বলতো, 1 বাই 5। তো 1 বাই 5 এর মান কত, 1 বাই 5। তো 1 বাই 5 এর মান আসলে কত আসে, 1 বাই 5। তো এইটার মান আসলে আসে হচ্ছে 0.2। তো কম্পাঙ্ক হচ্ছে 0.2 হার্টজ। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, কথা বোঝা গেছে। কম্পাঙ্ক কত হবে, 0.2। আয় ধুত্তরি, কম্পাঙ্ক না তো, পর্যায়কাল চাইছে, পর্যায়কাল চাইছে তাই না, পর্যায়কাল। তাহলে 2 পাই, আমি তো ভুলভাল বুকে যাচ্ছে এতক্ষণ ধরে, এই ধুর, ভুলভাল বুকে গেছি, ভুলভাল বুকে গেছি। তো আমরা ওমেগার মান তো বের করে ফেলাইছি। ওমেগা, ওমেগা মানে কি ছিল বলতো, কৌণিক কম্পাঙ্ক ছিল। আচ্ছা, ওমেগা সমান সমান কি জানতাম আমরা, 2 পাই এন বাই কত, টি। তো আমরা এবার টির মানটা বের করতে চাই, তাই টি সমান সমান কি, 2 পাই বাই ওমেগা। তো 2 পাই এর মান কত, 2 গুণ 3.14, ওমেগার মান কত বলতো, 5। তো এবার বের হয়ে যাবে তোমার পর্যায়কালের মান কত, পর্যায়কালের মান কত, 2 গুণ 3.14। আচ্ছা, 3.14 ভাগ 5 সমান সমান কত, পর্যায়কাল হচ্ছে টি ইজ ইকুয়াল টু 1.256 পর্যায়কাল সেকেন্ড, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের পর্যায়কাল, আশা করি বোঝা গেছে। আচ্ছা, বলা হয়েছে গতিতে বিস্তার এত, কম্পাঙ্ক এত, কম্পাঙ্ক এত। আচ্ছা, এখন বস্তুটি এত স্মরণে বেগ কত হবে, এত মিটার স্মরণে বেগ কত হবে, বস্তুটির সর্বোচ্চ বেগ কত হবে। আচ্ছা, সর্বোচ্চ বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা এ। তো ওমেগার মান কত, ওমেগার মান কত বলতো, এই যে কম্পাঙ্ক, কম্পাঙ্ক বলেছে 12 হার্টজ। তো ওয়েট, একটু অপেক্ষা করো তো তোমরা, একটু। আচ্ছা, চলে আসছি আমি। আচ্ছা, চলে আসছি আমি। তো এখন তোমাকে কি কি বলে দিয়েছে বলো। আচ্ছা, তো প্রথম যে প্রশ্নটা করাইছে বুঝতে পেরেছো আশা করি। তো এই প্রশ্নটা আমি তোমাকে বলি, ওমেগা এ। তো ওমেগার মান কত দেওয়া আছে বলো তো, ওমেগার মান কত দেওয়া আছে। ওমেগার মান দেওয়া আছে হচ্ছে তোমার, দেখো এই যে এইটা কিসের মান বলো, কম্পাঙ্কের মান, কম্পাঙ্কের মান তাই না।
আচ্ছা এর মানটা আগে আমি বসাই দিই, যে এর মানটা আগে বসাই দিই কত, 0.0, এই যে এর মানটা কত বলো, এই যে বিস্তার, বিস্তার 0.01, 0.01, এটা হচ্ছে বিস্তার। আচ্ছা এটা যদি বিস্তার হয় তাহলে এখন তোমার বের করতে হবে ওমেগা। আচ্ছা তো আমরা কি জানি, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই টি, তাই না? তো এখন কম্পাঙ্ক দেওয়া আছে, তার মানে তোমার দেওয়া আছে হচ্ছে এফ, এই যে এইটা দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি 2 গুণ 3.14 গুণ এফ এর মান কত দেওয়া আছে বলো তো, 12 হার্টজ। তো এই জায়গা থেকে খুব সুন্দরভাবে তুমি বের করে আনতে পারবা। কিভাবে বের করে আনতে পারবা আমি তোমাকে বলি। দেখো 2 গুণ 3.14 গুণ 12 গুণিতক 0.01। তো এই জায়গা থেকে খুব সুন্দরভাবে তুমি জাস্ট ক্যালকুলেটর করলাম আমি, ক্যালকুলেটর করলে অ্যান্সার কত হবে, 0.7 সামথিং। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা এরপরের যে, এর আগের যে অঙ্কটা ছিল, এই যে এটা বস্তুটি এত স্মরণে বেগ কত হবে, বস্তুটি এত স্মরণে বেগ কত হবে, ভি ইজ ইকুয়াল টু, আমরা কি জানতাম বলো তো, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই অঙ্ক তো আশা করি তোমার করাই দেওয়ার কথা না, এক্স স্কোয়ারের মান আছে, এ স্কোয়ারের মান আছে, ওমেগার মান, এই যে ওমেগার মান, তো তুমি তো পেরে যাওয়ার কথা আশা করি, তাই না? এইসব অঙ্ক তো তোমাদের কাছে এখন পানি। সাম্যাবস্থান থেকে কি পরিমাণ সরণ হলে দোল গতি সম্পন্ন আহ বস্তুকণার বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে, সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। আচ্ছা তো সর্বোচ্চ বেগের অর্ধেক হবে মানে সাম্যাবস্থান থেকে কি পরিমাণ সরণ হলে সরল দোলন কণা সম্পন্ন বস্তুর বেগ সর্বোচ্চ বেগের কি অর্ধেক হবে। আচ্ছা তো এখন আমরা সর্বোচ্চ বেগ কি, ওমেগা এ, এটা জানি। এখন ওই যেই বস্তুটা আছে তার বেগটা কত বলতো, রুট ওভার, আমরা জানি ওমেগা ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা তো। তো এখন আমরা যদি বলি অর্ধেক হবে, কি পরিমাণ অর্ধেক হবে, তাই তো? তো অর্ধেক হবে, আমার কথা বুঝতে পেরেছো? অর্ধেক হবে, কি অর্ধেক হবে বলো? বলা হয়েছে দোলন সম্পন্ন বস্তুকণার বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে, সর্বোচ্চ বেগের অর্ধেক, মানে সর্বোচ্চ যে বেগটা হয় না তার অর্ধেক হবে কি পরিমাণ সরণ হলে। তো সর্বোচ্চ বেগ এইটা, তার অর্ধেক হচ্ছে এইটা। আমার কথা বুঝা গেছে? হ্যাঁ, তাহলে সর্বোচ্চ বেগের অর্ধেক কি, আমার কথা কি বুঝতে পেরেছো? এখন এই দুই জায়গাতে তুমি ওমেগা কেটে দাও, তাহলে তুমি a/2 পাবা, a/2 সমান সমান কি, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমার কথা বুঝতে পেরেছো? এই পাশে নিয়ে আসো, তাহলে a²/2 a²/4 সমান সমান তুমি বলতে পারো হচ্ছে a² মাইনাস এক্স স্কোয়ার। এরপরে তুমি এইটাকে এই পাশে নিয়ে যাও, এবার এইটাকে এই পাশে নিয়ে যাও, নিয়ে গেলে কি হবে না দেখো তো। এবার তুমি নর্মালি এবার এক্স এর মানটা বের করতে চাও তো, তাই না? এক্স এর মানটা বের করতে চাও না? তো তুমি যদি এক্স এর মানটা বের করতে চাও তাহলে তুমি কি করবে এখন, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার লিখতে হবে এ স্কোয়ার মাইনাস a²/4 এটা লিখতে হবে। তো এইটা তুমি যদি লিখে দাও তো তুমি এখান থেকে এই যে 4 কে লসাগু করে দাও, তাহলে 4a² মাইনাস তুমি লিখতে পারো হচ্ছে 4a² মাইনাস তুমি লিখতে পারো হচ্ছে a², তাহলে তুমি লিখতে পারো হচ্ছে 3a² বাই কত, 4, তাই না? তুমি এইটা লিখতে পারো। তো এইটা তুমি যদি লিখতে পারো, তুমি আরো একটা জিনিস লিখতে পারো, কি বলতো? তুমি লিখতে পারো হচ্ছে এই যে এই স্কোয়ার ছিল, স্কোয়ারটারে তুমি এই পাশে পাঠায় রুট করে দিবা। রুট যদি করে দাও তাহলে তুমি লিখবা √3a/2, √3a/2। এটা কিসের মান বলো তো? এইটাই হচ্ছে কি পরিমাণ বেগে বস্তুকণা সর্বোচ্চ বেগের অর্ধেক হবে, সরণ হবে সর্বোচ্চ বেগের অর্ধেক। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে আমাদের সরণ যদি বলা আছে কি পরিমাণ সরণ হলে, তাহলে আমরা যদি সরণ করি √3/2a, এই পরিমাণ যদি সরণ করে তাহলে বেগ হবে কি, সর্বোচ্চ বেগের অর্ধেক। তাহলে বেগ কি হবে, বেগ হবে সর্বোচ্চ বেগের অর্ধেক, সর্বোচ্চ বেগের অর্ধেক। এটা মুখস্থ হবে, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই মানটা মুখস্থ হতে হবে। আচ্ছা
তো এই সব অঙ্কগুলা পানি তোমাদের কাছে এখন, এগুলো আমি নেক্সট ক্লাসে আবার করাবো, বুঝলে? আমি যখন ওয়ান শট সিকেও ক্লাস দেবো তখন করাবো। আশা করি তোমাদের ধারণা পাইছো যে আজকে এই চ্যাপ্টারে সব বেসিক পড়াই দিছি। আল্লাহর রহমতে আর তেমন কোনো বেসিক নাই। তোমার এইচএসসি তে আটকানোর মতন কোনো সূত্র নাই, যেই সূত্র আমি প্রমাণ করে দেখাই নাই, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।